আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে হিস্টোরি ডিএসসি 1A 2023-24 সালের জন্য আপনাদেরকে 10 নম্বরের যে 9টি প্রশ্নের সাজেশন দিয়েছিলাম সেই 9টি প্রশ্নের উত্তর আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেব। তো বন্ধুরা, এই 9টি প্রশ্ন যদি আপনারা ভালো করে পড়েন, আমরা কিন্তু আপনাদের যে 10 নম্বরের প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় পড়বে আসবে, সেই প্রশ্নগুলো আপনারা কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এর আগের ভিডিওটিতে আপনাদেরকে যে 5 নম্বরের 10টি কোশ্চেন সাজেশন দিয়েছিলাম, সেই 10টি কোশ্চেনের উত্তর কিন্তু এর আগের ভিডিও দিয়েছি। আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আরেকটা কথা বলি, অনেকে কিন্তু বিভিন্ন সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার 2023 সালে চাইছেন। তো বন্ধুরা, 2023 সালে কিন্তু পরীক্ষা হয়নি। 2023 সালে আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনটা অর্থাৎ ফাইনাল পরীক্ষাটা হবে। আপনারা কথাগুলো একটু ভালো করে আমি যে কথাগুলো বলছি আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনুন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। আমি বলছি আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, সেটা কিন্তু আপনাদের 2023-24 সালে হবে। অর্থাৎ আপনাদের 24 সালে পরীক্ষাটা হলেও কিন্তু আপনাদের 23 সাল হিসাবে গণনা করা হবে। আপনাদেরকে যে অ্যাডমিট কার্ডটা দেওয়া পরীক্ষার জন্য আপনাদেরকে যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে, সেই অ্যাডমিট কার্ডের মধ্যে আপনাদের কিন্তু 23 সাল হিসেবে কিন্তু গণনা করা থাকবে। অর্থাৎ আপনাদের পরীক্ষাটা 23 সাল হিসেবে কিন্তু গণনা করা হবে। অর্থাৎ আপনাদের পরীক্ষার খাতায় আপনারা যে সেন্টারে গিয়ে পরীক্ষা দিবেন, আপনাদের অ্যাডমিট কার্ড দেখেই কিন্তু ওই পরীক্ষার খাতায় কিন্তু আপনাদের 23 সাল হিসেবে লিখতে হবে। অ্যাডমিট কার্ডে 23 সাল লেখা আছে, তাই আপনাদেরকে 23 সাল হিসেবেই লিখতে হবে। তাহলে আপনাদের পরীক্ষাটা 23 সালে হলেও কিন্তু আপনাদের পরীক্ষাটা 24 সালে হলেও কিন্তু 23 সাল হিসেবেই গণনা করা হবে। অ্যাকচুয়ালি আমাদের 23 সালের পরীক্ষাটা 24 সালে হচ্ছে। তাহলে বন্ধুরা, আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে আপনাদেরই এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষাটা আপনাদের 23 সালে হচ্ছে। তাহলে আপনারা 23 সালের এখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার চাইছেন, 23 সালে তো পরীক্ষা হয়নি, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পাবেন কোথায়? তো বন্ধুরা, এটাই বোঝানোর লেগে এই কথাগুলো বললাম। অনেকে কমেন্টে 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার চাইছেন, তো সেটা বলার জন্যই এই কথাটা বললাম। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে যে 10 নম্বরের 9টি প্রশ্নের সাজেশন দিয়েছিলাম, সেই 9টি প্রশ্নের উত্তর বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করেছি, বিভিন্ন জায়গা থেকে এই প্রশ্নগুলি সংগ্রহ করে ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো বন্ধুরা দেখুন, আপনাদেরকে সাজেশনে যে প্রথম প্রশ্নটা দিয়েছি দেখুন, ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি কী ছিল? তো বন্ধুরা, আপনারা যতটুকু পড়বেন ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবেন। দরকার পড়ে একটু অল্প পড়বেন, তবু ভালো করে পড়ে বুঝে কিন্তু পড়বেন। কেননা অনেক প্রশ্ন কিন্তু আপনাদের ঘুরিয়ে দিয়ে দিবে। আপনারা এই যে প্রশ্নগুলো আপনাদের উত্তরগুলো দেখাচ্ছি দেখবেন, এখানেই আপনারা বুঝতে পারবেন আমি কি কথাটা আপনাদেরকে বলতে চাইছি। অনেক প্রশ্ন ঘুরিয়ে দিয়ে দিবে, ঘুরিয়ে দিলেও যদি আপনারা প্রশ্নটা এবং উত্তরটা একটু ভালো করে বুঝে পড়েন, তাহলে কিন্তু আপনারা কি প্রশ্নটা দিয়েছে, কি উত্তরটা জানতে চাইছে, আপনারা কিন্তু বুঝতে পারবেন। দেখুন, প্রথম প্রশ্নটা আছে, ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি কী ছিল? এটা আপনাদের প্রথম প্রশ্ন সাজেশনে দিয়েছিলাম। তো আপনাদের দেখুন উত্তরে, ইউরোপের সামন্ততন্ত্রের অবক্ষয় বা পতনের কারণগুলি কী ছিল? তো আপনাদের প্রশ্নটা কিন্তু এইভাবেও আসতে পারে যে ইউরোপের সামন্ততন্ত্রের অবক্ষয়ের কারণগুলি কী ছিল? এইভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। তো দেখুন বন্ধুরা, উত্তরটা এখানে যেহেতু এটা 10 নম্বরের প্রশ্ন, তাই একটু সূচনা নিচের দিকে ভূমিকা হিসাবে লিখবেন। লিখার পরে নিচের দিকে এক পয়েন্ট দিয়ে লিখবেন যে সামন্ততন্ত্রের পতনের কারণ। তো বন্ধুরা, 10 নম্বরের প্রশ্নে 5টা থেকে 6টা থেকে 7টা পয়েন্ট দিলেই কিন্তু হবে। 6টা 7টা পয়েন্ট দিয়ে লিখলেই কিন্তু হবে। তো এখানে আপনাদেরকে হয়তো আমি অনেকগুলো পয়েন্ট দেখাচ্ছি। আপনারা এখান থেকে ছোট, ছোট পয়েন্টগুলো, আপনাদের যে পয়েন্টগুলো মনে রাখতে সুবিধা হবে, সেই ছোট, ছোট পয়েন্টগুলো দিয়ে আপনারা কিন্তু খাতার মধ্যে লিখবেন। অবশ্যই বন্ধুরা, আপনারা কিন্তু মাঝে, মাঝে ভিডিওটি দাঁড় করিয়ে খাতার মধ্যে লিখে নেবেন। কেননা এই 9টি প্রশ্ন যদি আপনারা ভালো করে পড়তে পারেন, এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু আপনারা যে আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, সেখানে কিন্তু প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, সামন্ততন্ত্রের পতনের কারণ যে প্রথম প্রশ্নটা পয়েন্ট আছে দেখুন, রক্ষণশীল উৎপাদন ব্যবস্থা। তার পরের পয়েন্টটা দেখুন, যে পয়েন্টগুলো আপনাদের সুবিধা মনে হবে এবং পয়েন্টটা সম্পর্কে অল্প লেখা আছে, সেই পয়েন্টগুলো আপনারা খাতার মধ্যে লিখবেন। সব লেখার দরকার নেই। দেখুন, কৃষক বিদ্রোহ। তার পরের পয়েন্টটা দেখুন, ভূমিদাস বিদ্রোহ। জনসংখ্যা হ্রাস। জনসংখ্যা হ্রাস, এটা দুবার দেওয়া হয়ে গেছে। বাণিজ্যের প্রসার। বাণিজ্য পণ্য উৎপাদন। তারপরে উপসংহার। এই যদি উপসংহারটা পারেন 10 নম্বর প্রশ্নে লিখবেন, এটা 5 নম্বর প্রশ্নে লেখার দরকার নেই। তারপরে দ্বিতীয় প্রশ্নটা দেখুন, যে সাহিত্যের উপর রেনেসাঁসের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা আপনাদের এইভাবেও থাকতে পারে যে রেনেসাঁস যুগের সাহিত্য সম্পর্কে আলোচনা করো, একই প্রশ্ন। দেখুন, আপনাদেরকে সাজেশনে যে প্রশ্নটা দিয়েছি যে সাহিত্যের উপর রেনেসাঁসের প্রভাব আলোচনা করো, এখানে কিন্তু দেখুন যেখান থেকে আমি উত্তরটা কানেকশন করেছি, সংগ্রহ করেছি, সেখানে প্রশ্নটা আছে যে রেনেসাঁস যুগের সাহিত্য সম্পর্কে আলোচনা করো, একটাই উত্তর। আপনারা ভিডিওটি মাঝে, মাঝে দাঁড় করিয়ে খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। যদি আপনাদের বন্ধুরা এই সাবজেক্টটা নিয়ে থাকেন, আপনাদের বন্ধুদেরকেও এই উত্তরগুলি তাদেরকে সেন্ড করে তাদেরকেও এই সাজেশনটা
পরীক্ষায় যে সম্ভাব্য প্রশ্নগুলো আসার চান্স বেশি আছে এই প্রশ্নগুলো তাদেরকেও জানার সুযোগ করে দিন। দেখুন তার পরের পয়েন্টটা, ষোড়শ শতকে ইউরোপের শিল্প ও বাণিজ্যের পুনরুদ্ধারের উপর একটি নিবন্ধ লেখো। রেনেসাঁস যুগের শিল্পকলার উন্নতি সম্পর্কে কি জানা যায়? এই একই প্রশ্ন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে যেগুলো অনেকটা করে বড় নোটগুলো উত্তর দিয়ে আছে দেখতে পাচ্ছেন, এগুলো পুরোটাই লেখার দরকার নেই। আপনারা যতটুকু মনে রাখতে পারবেন সেই সহজ সহজ লাইনগুলো আপনারা খাতার মধ্যে লিখে পড়বেন বা হাফটা করে লিখে পড়বেন, পুরোটাই লেখার দরকার নেই। আর কিংবা গোটাটাই ভালো করে বুঝে পড়ে আপনারা সেই যে সব তো আর পড়লে মনে রাখা সম্ভব নয়, তাই আপনাদের যেগুলো মনে থাকবে উত্তরের সম্পর্কে যে পয়েন্টগুলো আপনাদের মনে থাকবে, যেগুলো মনে থাকবে আপনারা সেগুলো লেখার চেষ্টা করবেন। তার পরের প্রশ্নটা দেখুন, ইউরোপে কৃষি বিপ্লবের প্রভাব কী ছিল? ইউরোপে কৃষি বিপ্লবের প্রভাব কী ছিল? এই প্রশ্নটা আপনাদের এইভাবে আসতে পারে যে ষোড়শ শতকে ইউরোপে কৃষি ব্যবস্থায় যে বিপ্লব আছে তাকে কি কৃষি বিপ্লব বলা যায়? ষোড়শ শতকে ইউরোপে কৃষি ব্যবস্থায় যে বিপ্লব আসে তাকে কি কৃষি বিপ্লব বলা যায়? এই প্রশ্নটা সম্পর্কে বন্ধুরা 2022 সালে আমাদের একটা পড়েছিল প্রশ্ন। তো অবশ্যই বন্ধুরা খাতার মধ্যে লিখে পড়বেন। এর মধ্য থেকেই আপনাদের যে পরীক্ষায় প্রশ্নগুলো আসবে এর মধ্য থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনাদেরকে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশনগুলো দিয়েছি, যে সাজেশনে মোট 19টা প্রশ্ন দিয়েছি, এই 19টা প্রশ্ন পড়লেই কিন্তু আপনারা কমন পেয়ে যাবেন। তার পরের পয়েন্টটা দেখুন, প্রশ্নটা দেখুন, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণগুলি ব্যাখ্যা করো। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণগুলি ব্যাখ্যা করো। দেখুন ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণগুলি কী ছিল? একই প্রশ্ন। কিংবা এইভাবে আসতে পারে যে শিল্প বিপ্লব বলতে কী বোঝো? শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো। এখানে দেখুন শিল্প বিপ্লবের সংজ্ঞাটা দেওয়া আছে, এটা কিন্তু পড়বেন। 10 নম্বরের প্রশ্নে শিল্প বিপ্লবের সংজ্ঞাটা আপনাদেরকে লিখতে হবে বা আপনাদের 2 নম্বরের প্রশ্নতেও আসতে পারে। তার পরের প্রশ্নটা দেখুন, ম্যানরের সংজ্ঞা দাও, ম্যানর ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ম্যানরের সংজ্ঞা দাও, ম্যানর ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ম্যানরের সংজ্ঞা দাও, ম্যানরের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো যদি বন্ধুরা আপনারা এই সাজেশনে দেওয়া যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি যদি আপনারা পিডিএফ আকারে উত্তরগুলি কিনতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9907030811 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। যদি আপনারা পিডিএফ আকারে এই উত্তরগুলি কিনতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9907030811 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। দেখুন তার পরের প্রশ্নটা, ইতালিতে নবজাগরণের প্রথম আবির্ভাব হয়েছিল কেন? বলছে ইতালিতেই নবজাগরণের প্রথম আবির্ভাব হয়েছিল কেন? এখানে প্রশ্নটা এইভাবে থাকতে পারে যে নবজাগরণ ইতালিতে কেন প্রথম আত্মপ্রকাশ করে? নবজাগরণ ইতালিতে কেন প্রথম আত্মপ্রকাশ করে, এইভাবেও প্রশ্নটা থাকতে পারে। তাই বন্ধুরা আপনাদেরকে বারবার বলছি, অবশ্যই ভালো করে প্রশ্নটা পড়ে বুঝবেন এবং উত্তরগুলোকেও আপনারা ভালো করে পড়ে বুঝবেন। যতটুকু পড়বেন দরকার পড়ে একটু অল্প পড়বেন, তবু ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবেন। ভালো করে বুঝে পড়লেও কিন্তু আপনাদের তাহলে মনে থাকবে এবং পড়তেও কিন্তু ভালো লাগবে। ভালো করে পড়ে যদি আপনারা প্রশ্নগুলোকে এবং উত্তরগুলোকে পড়েন, তাহলে আপনাদের পড়তেও ভালো লাগবে এবং আপনাদের মনেও থাকবে। দেখুন তার পরের প্রশ্নটা, ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন বন্ধুরা 5টা থেকে 6টা পয়েন্ট দিলেই হবে। এখানে আপনাদেরকে হয়তো অনেকগুলো পয়েন্ট দেখাচ্ছি, আপনারা সহজ সরল পয়েন্টগুলোই কিন্তু খাতার মধ্যে লিখবেন। যে পয়েন্টগুলো আপনারা মনে রাখতে পারবেন এবং যে পয়েন্টগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আকারে ছোটো ছোটো লেখা আছে সেই পয়েন্টগুলো লিখবেন, খাতার মধ্যে লিখে পড়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনকে অর্থাৎ ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন নেই, তাই বলবো এবার কিন্তু পড়ুন। আর হয়তো 1 থেকে 1.5 মাস টাইম আছে। যদি আপনারা পলিটিক্যাল সায়েন্স G1
এর সাজেশন এবং 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের প্রশ্নের সাজেশন এবং উত্তর দিয়েছি এই ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে। কিংবা যদি আপনারা পিডিএফ আকারে ওই উত্তরগুলি কিনতে চান 99 070 30 811 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন।